আসসালামু আলাইকুম। আজকে আমরা চিরায়ত বলবিদ্যার কেন্দ্রিক বলের অধীনে গতিশীল কণার জন্য কক্ষপথের ব্যবকলনী সমীকরণ প্রতিপাদন করব। তো এই সমীকরণটি প্রতিপাদনের জন্য আমাদেরকে কিছু লেখা লিখে রাখতে হবে ফার্স্টেই। তো আমরা এভাবে লিখব যে মনে করি এম ভরের একটি কণা কেন্দ্রীয় বল এফ আর ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল আর। এই যে বলটা এর এক্স ওয়াই সমতলে চলমান, হ্যাঁ, একটা প্লেন সারফেস আছে, যে সারফেসটা এক্স ওয়াই এরকম সমতলে এই একটি এম ভরের কণাটা গতিশীল বা চলমান। তাহলে আমরা এটুকু লেখার পর আমরা লিখবো যে আমরা জানি কেন্দ্রীয় বলের অধীনে গতির সমীকরণ। এই সমীকরণটা আমরা কিন্তু জানি, কোথা থেকে জানি, যেমন সেটা হচ্ছে কক্ষপথের সমাকলন সমীকরণ থেকে কিন্তু এই সূত্রটা আসে। হ্যাঁ, তো এইখানে আমরা ডাইরেক্ট ইউজ করবো সূত্রটা। সেই সূত্রটা হচ্ছে কি এরকম যে এখানে হবে এম আর ডাবল ডট, প্রথমে এম আর ডাবল ডট মাইনাস এম আর থিটা ডট স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল আর। এই সূত্রটা কোথা থেকে আসে আমি আবারও বলি, এই সূত্রটা মূলত আমাদের কক্ষপথের সমাকলন সমীকরণ থেকে আসে। ওকে, তো আশা করি আপনারা ওই অংশটুকু দেখলে এই সমীকরণটা বুঝতে পারবেন। এখন এই সমীকরণটা আপনারা ফার্স্টে এই প্রশ্নের জন্য অবশ্যই এটা মনে রাখতে হবে আপনাদেরকে। আপনারা 4-5 বার খাতায় লিখলেই এটা আপনারা পেরে যাবেন। ওকে, দেন এবার আমরা এই অংশটুকু শুধু বাম পাশে রাখবো, আর বাকি অংশটুকু, এই অংশটুকু আমরা যদি ডান পাশে দিয়ে দিই তাহলে কি হয়, প্লাসের হয়ে যায়। তো এম আর থিটা ডট স্কোয়ার মাইনাস ডেল ভি বাই ডেল আর। ওকে, তো আমরা এতটুকু করার পর আমরা থিটার মানটা কিন্তু চাইলে এখন বসায় দিতে পারি। এম ডাবল ডট আর ইকুয়ালস টু এম আর থিটার মান কত আমরা কিন্তু জানি যে এল ইকুয়ালস টু এম আর স্কোয়ার থিটা ডট, এটা হচ্ছে এল এর মান। হ্যাঁ, তাহলে থিটা ডটের মানটা যদি আমরা বের করি, এই অংশটুকু এই পাশে ভাগ হয়ে যাবে, কি হবে, এম আর স্কোয়ার। হ্যাঁ, তাহলে থিটা ডটের মান হচ্ছে এল বাই এম আর স্কোয়ার নাকি। তো ফলে আমরা এটুকু করতে পারি যে থিটার পরিবর্তে কি বসাবো, এল ডিভাইডেড বাই এম আর স্কোয়ার, আর উপরে যে থিটা ডটের উপরে যে হোল স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা দিয়ে দিলাম, এই মাইনাসের মাইনাস ডেল ভি বাই ডেল আর দিয়ে দিলাম। ওকে, তো আশা করি এতটুকু আপনাদের সমস্যা হবে না, বুঝতে পারছেন। তো এখন এই এল এর মানটা, থিটা রুটের মানটা কিন্তু আমরা যে এখানে চাইলে লিখা দিতে পারি, যে একটু লিখে দিই, সমস্যা নেই, যেহেতু এল ইকুয়ালস টু এম আর স্কোয়ার থিটা ডট, এই মান থেকে আমরা থিটার মানটা বসায় এখানে নিয়েছি। তো এখন আমরা এম আর ডাবল ডট করে দিলাম। এবার এই অংশটুকুকে আমরা বর্গ করে দিব, তাহলে কি আছে, এম আর ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার আর টু দি পাওয়ার 4 মাইনাস ডেল ভি বাই ডেল আর। হ্যাঁ, এতটুকু কিন্তু আমরা ইজিলি আনতেই পারি। দেন আমরা কি করতে পারি, এম ডাবল ডট করে দিতে পারি, এই পাশে যা আছে তাই। এখন এখানে এম একটা, এখানে দুইটা, তাহলে কাটাকাটি যায় এম, এখানে এম আর হচ্ছে একটা, এখানে হচ্ছে 4টা, তাহলে আমরা লিখতে পারি এল স্কোয়ার, এখানে একটা এম কমে যাবে, এখানে একটা আর কমে যাবে। হ্যাঁ, তাহলে 4টা হয়ে গেল 3, 2টা হয়ে গেল 1, আর এই এম আর এগুলো তো কাটা যাওয়ার ফলে এটা আসছে, আর উপরে এল স্কোয়ার যা আছে তাই, এই মাইনাসের মাইনাস ডেল ভি বাই ডেল আর। এখন এই ডেল ভি বাই ডেল আর কে আমরা এইভাবে না লিখে আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা জানি এটা কিন্তু একটা বলের রাশি, কি, এটা কিন্তু একটা ফোর্স নির্দেশ করে, আমরা জানি এটা, তাই আমরা জানি এটা হচ্ছে এফ অফ ফাংশন অফ আর। তো বলের একটা ফাংশন হিসেবেই এইটা থাকে। হ্যাঁ, তো ওকে, এখন এই এফটা দেখুন আমরা কিন্তু ফার্স্টে লিখে রাখছি এফ আর মাইনাস ডেল ভি বাই ডেল আর। এফটা আপনি বড় হাতে নিলেও হবে, ছোট হাতে নিলেও হবে। তো বইয়ের মধ্যে যেহেতু ছোট হাতে, তাই আমি ওইভাবেই করে দিতেছি যাতে আপনাদের আর বেশি হেজিটেশন না হয়। ওকে, তো এইখানে আমরা চাইলে 1 নং দিয়ে দিতে পারি। এবার 1 নং দেওয়ার পরে আমরা শুরু করবো এইভাবে যে আমরা একটা নতুন চলক মনে করতে পারি। কেন সেই চলকটা এই কারণে মনে করবো যে দেখুন আমাদের এইখানে এই অংশের মান এসে পড়ছে, এই অংশের মান এসে পড়ছে, কিন্তু এইখানে এই যে আর ডাবল ডট যেটা, সেই আর ডাবল ডটের মানটাই কিন্তু আমার জানা দরকার।
ফলে আমি কিন্তু কেন্দ্রিক বলের জন্য একটি ব্যবকলনী সমীকরণ পেয়ে যাব যখন এই আর ডাবল ডটের মান জানবো। তো এখন স্বাভাবিক অর্থেই এই আর ডাবল ডটের মান বের করার জন্য আমাকে একটা নতুন চলক চিন্তা করতে হবে। সেই চলকটা আমরা মনে মনে ধরে নিব যে ইউ একটি চলক ধরে নিব। হ্যাঁ, এই ইউ কার সমান? 1/r এর সমান। তো নতুন চলক যে ইউটা, সেই ইউটা হচ্ছে 1/r এর সমান। তো এটা কিভাবে হয় আমি দেখাচ্ছি, সমস্যা নেই, একটু লিখে নেই আগে। তো আমরা এবার লিখি যে এখন আমরা লিখতে পারি এখান থেকে, এখন একটি নতুন চলক ইউ বিবেচনা করি। হ্যাঁ, তো একটি নতুন চলক ইউ বিবেচনা করলে আমরা লিখতে পারি কি, ইউ ইকুয়ালস টু, তাহলে লিখতে পারি ইউ ইকুয়ালস টু 1/r। এখন এই জিনিসটা তারপরে আমরা আরটাকে কি করতে পারি, এই পাশে আনতে পারি আর 1/ইউটা লিখতে পারি। ওকে, তো সমস্যা এইখানে না, সমস্যা হচ্ছে এইখানে। হ্যাঁ, অনেকেই এখন মনে মনে প্রশ্ন মানে একটা মনে মনে সবারই প্রশ্ন জাগতে পারে যে ইউটা ভাইয়া কিভাবে করলো, যে ইউ একটা নতুন চলক নিল, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু ইউ যে 1/r এর সমান, এই জিনিসটা তো আসলে বুঝলাম না আমরা। তো সবার মনে এইটা প্রশ্ন জাগতে পারে, শুধু আপনাদের না, আমার নিজেরও এইটা প্রশ্ন জেগেছে যখন আমি এই প্রশ্নটা স্টাডি করেছিলাম। তো ফলে আমি আমার কাছে যত বই ছিল সব আমি ঘাটাঘাটি শুরু করে দিলাম। ইউ সমান 1/r কোথা থেকে পাইলো, কোন সমীকরণ থেকে কোনভাবে প্রতিপাদন করলো। পরে আমি দেখতে পারলাম যে এখানে ইউর মানটা কোথাও কোনো প্রতিপাদন করা নাই, যার কারণে এখানে লেখাই দিছে যে একটি নতুন চলক ইউ বিবেচনা করি, মানে এর একটা চলক বিবেচনা করছে তারা। কিন্তু তারপরেও আমার মনে একটা প্রশ্ন জায়গা থাকতো যে তো নতুন চলক তো ইউ না, আমি তো ডাব্লিউ চিন্তা করতে পারি, আমি তো টিও চিন্তা করি, আমার ইচ্ছা স্বাধীন, আমি যে কোনো একটা লেটার নিতেই পারি। তো সেই লেটার যে 1/r এর সমান হবে, এইটারই কি হাকিকতটা, আসলে মূল বিষয়টা কি? তো আমি আসলে কোনো বই পাই নাই এই সম্পর্কে, কোনো ইন্টারনেটে কোনো আমি কিছু সোর্সও পাই নাই, ইভেন আমার স্যারদেরকে আমি কোশ্চেন করেও আমি এটার অ্যান্সার পাই নাই। তো যাই হোক, তো এত না পাওয়ার মধ্যেও আমি আমার জগৎ থেকে আমি নতুনভাবে এই জিনিসটা উপলব্ধি করেছি যে কেন এটা নেওয়া হলো। এটা আমার জগৎ থেকে আমি এক্সপ্লেইন করব, ভুল হতে পারে, নাও হতে পারে, জানি না। তবে এইটা বইয়ের মতো আপনাদেরকে করে দিলাম যে একটি নতুন চলক ইউ বিবেচনা করি, যার মানে এত, আমি বইয়ের মতো করে দিছি। কিন্তু এটার যে একটা বেসিক ব্যাখ্যা, সেটা আমার জগতে আমি যেভাবে চিন্তা করছি আমি সেটাই আপনাদেরকে বুঝাবো, এবং সেটা আপনাদের যদি গ্রহণযোগ্য মনে হয় আপনারা নেবেন, না হলে কিছু করার নেই, এটা এইটুকু এইভাবে নিতে হবে। আপনাদের বই খুললেই দেখবেন এইভাবে। তো আমার ব্যাখ্যাটা কি? আমার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমরা তো কি নিয়ে পড়তেছি, আমরা মূলত কেন্দ্রিক বল নিয়ে বলতেছি। তো আমরা মনে করলাম যে এইটা আমাদেরকে আমাদের একটা বস্তু, তো এই বস্তুটাকে কেন্দ্র করে যদি কোনো একটা আরেকটা বস্তু যদি ঘোরে, খেয়াল করুন, এটা একটা কেন্দ্রিক বলের সিস্টেম বা বল গতীয় সিস্টেম তৈরি হয়েছে না, কেন্দ্রিক বল ক্ষেত্র। এই যে বস্তুটাকে, মাঝখানের বস্তুটাকে এই বস্তুটা কেন্দ্র করে ঘোরে, তার ফলে কি সৃষ্টি হয়? একটা পথ বা রাস্তা সৃষ্টি হয় না? সেই রাস্তাটা তো এইটা ধরি আমরা, এই যে গোল চিহ্ন আমি যেটা দিছি সেটা, একটা সার্কেল তৈরি হয়। হোক সেই সার্কেলটা উপবৃত্ত বা সেই সার্কেলটা বৃত্ত বা সুষমবৃত্ত, যেটাই হোক, আমরা মূলত ধরে নেব যে একটা সার্কেলই তৈরি হয়েছে। ওকে, তো একটা সার্কেল যদি তৈরি হয়, এখন একটা সার্কেলের মধ্যে কি কি থাকে খেয়াল করুন। সার্কেলের মধ্যে থাকে তার রেডিয়াস। হ্যাঁ, ধরলাম এইটাই সার্কেল, তাহলে তার রেডিয়াস থাকে। তো আমি এই রেডিয়াসটাকেই এখন ফোকাস করব। খেয়াল করুন, আর কি থাকে সার্কেলের মধ্যে, আর তার যে এই যে পরিধিটা, এই পরিধিটাই থাকে। এখন এটা কিন্তু কোনো জ্যামিতিক ব্যাখ্যা দিতেছি না, আমি আগেই বলতেছি, এটা কিন্তু আমি অবশ্যই ফিজিক্স থেকেই দিতেছি, কিন্তু এই ব্যাখ্যাটা আমি নিজেই এই জিনিসটা কল্পনা করছি, আমি নিজেই এটা খুঁজে বের করছি যে আসলে এটা কেন হয়। এটা আমার ব্যাখ্যা আর কি, আমি কোনো বই এই পর্যন্ত পাই নাই, হয়তো এর চেয়ে আরো উন্নত ব্যাখ্যা থাকতে পারে। এখন
একটা বস্তু যদি ঘোরে তাহলে সে কি সৃষ্টি করতেছে? একটা বৃত্তাকার পথ সৃষ্টি করতেছে। তার মানে আলটিমেটলি সে একটা বৃত্ত সৃষ্টি করতেছে, সেটা উপবৃত্ত হোক যাই হোক, একটা বৃত্ত মূলত আমরা কল্পনা করি বৃত্তই। আর আমরা জানি বৃত্তের জন্য কি থাকে, একটা রেডিয়াস থাকে। আর এখন আমি ধরলাম যে এটা এরকমই, খেয়াল করুন যে একটা বস্তু আছে, এখন এই বস্তুটাকে কি করতেছে, আর একটা বস্তু এইভাবে সে একটা বৃত্তাকার পথে কি করতেছে, এটাকে পরিভ্রমণ করতেছে। হ্যাঁ, তা দেখুন একটা বস্তু যদি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে তার তো একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়েই করবে নাকি? আমরা তো কেন্দ্রিক বলের ক্ষেত্রে এই জিনিসটা দেখছি, আমরা ইন্টারমিডিয়েট এটা জানি যে কেন্দ্রমুখী বল বা কৌণিক বেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ত্বরণ, এই বিষয়গুলো যখন আমরা সংজ্ঞা পড়তে গেছি তখন আমরা কিন্তু বলেই নিছি যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এরকম আমরা বলতাম যে মানে সময়ের সাপেক্ষে যে দূরত্ব অতিক্রম তাকে কৌণিক বেগ বলে, এরকম আমরা সংজ্ঞা দিতাম আর কি। যাই হোক, এখন সেখানে কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব, আর সেই নির্দিষ্ট দূরত্বটাই কিন্তু তার ব্যাসার্ধ। তাহলে ওকে, এবার মেইন পয়েন্ট হচ্ছে, তাহলে আমরা পাইলাম ব্যাসার্ধ, আর কি পাইছি, একটা কার্ভেচার বা তার পরিধি বা তার যে সার্কেলটা পেয়েছি না? ওকে, নাইস। তাহলে আমরা দেখলাম যে এটা যদি এবার বৃত্ত চিন্তা না করি, তাহলে যদি আমি ফিজিক্সের চিন্তা করি, সেটা হচ্ছে কি তার কক্ষপথ। তাহলে তার কক্ষপথ একটা বৃত্ত মূলত। তার কক্ষপথ, যে কক্ষপথটা আছে সেই কক্ষপথটা কি একটা বক্ররেখা না? দেখুন তো এটা কি, আচ্ছা আমি যদি শুধু এতটুকু আঁকি, এটা কি একটা বক্ররেখা না? এখন এটা যদি আমি এইভাবে মার্কার টাইনে মিলাই তাহলে তো এটা বৃত্ত হবে নাকি? কিন্তু আমি তো তার সম্পূর্ণ অংশ নিতে চাই না, আমি শুধু এইটুকুই আমি নিতে চাইতেছি। তো একটু খেয়াল করেন, তার যদি রেডিয়াসটা এই পয়েন্টে থাকে, সেই পয়েন্টকে কেন্দ্র করে একটা বস্তু এইভাবে ঘুরতেছে মনে করেন। হ্যাঁ, তাহলে তার একটা রেডিয়াস আছে না? ওকে, এইটা হচ্ছে তার রেডিয়াস। এখন ধরলাম বস্তুটা এইভাবেই ছিল, হ্যাঁ, বস্তুটা এটা ঘুরতেছিল, আমরা এইটুকু কল্পনা করি। তাহলে কি দেখা যায় যে তার যে পথটা, তার যে বক্র পথটা, লাইনটা, বৃত্তটা, সেইটাকে যদি আমি ইউ চিন্তা করি, তার বক্র রাস্তাটা বা বক্রপথটা ইউ চিন্তা করি, তাহলে দেখা গেল যে তার বক্রপথের সাথে যে রেডিয়াস, এই রেডিয়াস আর বক্রপথের সাথে সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক। খেয়াল করুন, এটা আমি এখন জ্যামিতিকভাবে আপনাদের দেখাবো। তার মানে ইউ সমান 1/r হয় কেন? এখন বিষয়টা হচ্ছে এরকম যে আপনার এই ইউটা নির্দেশ করতেছে যে আমার পথটা বা আমার রাস্তাটা কতটা বাঁকা। আমার রাস্তাটা ধরুন এটা একটা ঈদের চাঁদটা কতটুকু বাঁকা, বিষয়টা এরকম। হ্যাঁ, তো ইউটা নির্দেশ করতেছে যে আমি কতটুকু কার্ভেচার সৃষ্টি করলাম, কত বাঁকা ভাবে মানে আমি নিজেকে প্রেজেন্ট করলাম। তো দেখুন এইটার জন্য, তো ইউটা যত বেশি বাঁকা হবে রেডিয়াস কি বাড়বে না কমবে? ধরলাম ইউর মান যখন বৃদ্ধি পাইতেছে, হ্যাঁ, ইউর মান যখন বৃদ্ধি পাবে তখন আর এর মান কি হবে? আর এর মান কমবে নাকি? আবার ইউর মান যখন কমবে তখন আর এর মান বাড়বে, বিষয়টা এরকম। ওকে, তো এই জিনিসটা কেন এইভাবে হয় দেখেন, এই যে এই অংশটুকু খেয়াল করেন। আমি যদি আর এর মান বাড়াই দিই, ধরেন এখানে 1কে যদি আমি 1 দ্বারা ভাগ দিই তাহলে তার মান 1 আসতেছে। 1কে যখন আমি আর এর মান বাড়ায় 2 করব তখন কিন্তু আর 1 আসতেছে না, তখন 0.5 আসতেছে। 2 না দিয়ে যদি আমি 3 করতাম তাহলে আরো কমতো, আমি যদি 4 করতাম আরো কমতো, 5। যত আমি নিচে এই মানটা বসাইতেছি, বাড়াইতেছি, হ্যাঁ, ততই আমার কি করতেছে, এইখানে মানটা ভ্যালুটা কমে যাইতেছে। সেই ভ্যালুটাকে আর আসলে ইউরই তো ছিল, ইউর ভ্যালুটা কমতেছে। ওকে, আবার যখন আমি 10-এর থেকে আমি এই ভ্যালুটা 5 নিতেছি তখন মানটা কিন্তু একটু বেড়ে আসতেছে। যখন 2 নিতেছি তখন আরেকটু এই জিনিসটা থাকতেছে। যখন 1 নিতেছি তখন ইউর মান কিন্তু ডাইরেক্ট 1 আসছে পড়তেছে। ফলে মান যত আমি নিচে কম নিতে পারবো, আমি যত এখানে যদি 0.5 নেই তাহলে তো আরো এখানে মান আরো সামথিং কিছু এখানে বাড়বারও না। তাহলে আর এর মান যত কম হয় ইউর মান তত বাড়ে, আর এর মান যত বেশি হয় ইউর মান তত কমে। ওকে, এটা হচ্ছে গাণিতিক। এই যে সূত্রটা যে আমরা এখানে লিখলাম নতুন চলক, এই লিখা অংশটুকুর যে একটা সত্যতা আমি এটা গাণিতিকভাবে দেখাইলাম।
এবার জ্যামিতিকভাবে জিনিসটা তো আমরা গাণিতিকভাবে বললে হবে না, আমার বস্তুটা কিভাবে কেন্দ্রিকভাবে ঘুরতেছে সেই কেন্দ্র কক্ষপথ গ্রহগুলোর জন্য আমার দেখতে হবে নাকি। তো আমি সেই জিনিসটাই কল্পনা করছি, দেখুন আপনাদেরকে শিখাচ্ছি। ধরলাম আমার রেডিয়াসটা আমার এইভাবে ছিল, হ্যাঁ, আর সরি রেডিয়াস না, দুঃখিত, এই যে বস্তুটা এই বস্তুটা এখন এই কার্ভেচার না করে সে আরো মানে কার্ভেচারের ইটা আরো বাঁকায় দিছে। হ্যাঁ, বিষয়টা এরকম ছিল যে ধরুন এই যে এই দাগটাই মনে করেন, এই দাগটাই প্রথম এতটুকু কিন্তু দেখেন সেম, হ্যাঁ সবাই একটু খেয়াল করেন, এটা কিন্তু সেম, কিন্তু সে এই দাগটা আরো কমাই দিল, এইদিকে আরো কমাই দিছে। তাহলে একটু খেয়াল করেন তো, এইবার এই যে দুইটা মাথা, এই দুইটা মাথা যদি আমরা এক সার্কেলের মতো বানাইতে হইব, অবশ্যই এটা সার্কেল বানাইতে হইব, কারণ সে তো কেন্দ্রিক বল নাকি, সার্কেল বানাইতে হইব না। তাহলে এই অংশটুকু কিন্তু যখন সে কার্ভেচার যত আরো বাড়াই দিল, তখন কিন্তু এই যে দেখেন রেডিয়াস এনে কমে গেল, এটার রেডিয়াস কত বেশি, এটার রেডিয়াস কত কম, অর্থাৎ এই যে কার্ভেচার এইটার কিন্তু রেডিয়াস অনেক বেশি হবে। হ্যাঁ, এটার কিন্তু এখানে পয়েন্ট থাকবে না, এটা কেন্দ্র কিন্তু অনেক দূরে হবে, ফলে এটার যে একটা বৃত্ত হবে সেটার রেডিয়াস অনেক বড় থাকবে। যখন আপনি কার্ভেচার যখন কমাই দিবেন তখন তার কিন্তু একটা বৃত্ত ছোট হয়ে যাইতেছে, যখন কার্ভেচার আর একটু বাড়াই দিবেন তখন বৃত্তটা এরকম হইতাছে, যখন কার্ভেচার আর একটু বাড়াই দিবেন বৃত্ত বড় হইতাছে, যখন কার্ভেচার আর একটু বাড়াই দিবেন বৃত্ত আর বড় হইব। তার মানে বোঝা গেল যে বৃত্ত যত বড় হইতেছে তার রেডিয়াস বাড়তেছে না, তাহলে কি ইউর মানটা কিন্তু কার্ভেচার কমতেছে, মানে তার দাগটা বড় এটা না, সে মানে বাঁকা, এইটা হচ্ছে বাঁকা, এই বাঁকা কমতেছে ইউর জন্য, এই বাঁকা কমে সরল রেখার দিকে যাইতেছে, আরো সরল রেখার দিকে যাইতেছে, তার মানে ইউর মান ডিক্রিজ হইতেছে, এটাই বোঝাচ্ছি আমি। হ্যাঁ, তার মানে এই কক্ষপথের জন্য ইউটা আসলে মূলত কক্ষপথ নির্দেশ করে, আর আরটা ওই কক্ষপথের জন্য নির্দিষ্ট একটা মানে কক্ষপথের বক্রতা নির্দেশ করে, আর আরটা ব্যাসার্ধ নির্দেশ করে। ফলে এই নতুন চলক এটা ইউ না নিয়ে অন্য কিছু নিতে পারতো বয়স, তার সমস্যা নেই, কিন্তু এইটা মূল কনসেপ্টটা আমার মেবি আমি এইটার সাথেই একমত। হ্যাঁ, যদিও এটা আমার ব্যাখ্যা হলেও দেখেন আপনারা একটু কল্পনা করে দেখতে পারেন যে এই জিনিসটা কি এইটার সাথে মিলে কিনা। ওকে, তো এটাতে আমি আর কোনো বই ব্যাখ্যা পাইতেছি না, পাইও নাই, আমি এভাবেই আমার জন্য আমি শিখে রাখছি। আশা করি আপনারা যে কোনো জায়গায় এই ব্যাখ্যাটা দিলে আপনাকে কেউ মানে অন্তত আপনাকে একটা ভ্যালু দিবেই অবশ্যই, তাই আপনাকে যে বাদ দিয়ে দিবে এরকম না যে কি ব্যাখ্যা দিলা এটা আজগুবি, না পারবে না। ওকে, তো লেটস গো, তাহলে আমরা ইউ সমান 1/r, তার মানে এটা হচ্ছে বক্রতা হিসাব করলাম, আর এটা হচ্ছে মানে ব্যাসার্ধ। তাহলে বক্রতা আর ব্যাসার্ধ কি করতেছি আমরা দেখলাম যে কক্ষপথের সাথে তারা ব্যস্তানুপাতে থাকতেছে। তো যাই হোক, আমরা বুঝে গেছি। এখন একটা কাজ করি, এবার আমরা এই আর কে কি করব, ব্যবকলন করব, কারণ আমাদেরকে আর ডট পর্যন্ত ডাবল ডট পর্যন্ত পৌঁছাইতে হবে। তাহলে আমরা আর কে একবার ডট করি আগে, তার মানে d/dt দ্বারা ভাগ করি, d/dt অফ আর। আচ্ছা, 1/u এইটাকে কি লেখা যায়, ইউ ইনভার্স 1 লেখা যায় না, কারণ 1 ভাগ যে কথা এটা একই কথা, তাহলে আমরা লিখতে পারি ইউ ইনভার্স 1 নাকি। এখন এই ইউ ইনভার্স 1 এইটা যে কথা এটা একই কথা, তো আমি তো এই অংশটাকে কি করছি আর ডিডিটি অফ করে দিছি না, মানে ডিফারেন্সিয়েট করে দিছি উভয় পক্ষে। তাহলে এইবার তাহলে আচ্ছা এইটা ইউ ইনভার্সটা আগে লিখে দিই। এখন দেখেন এই অংশটুকু টি এর সাপেক্ষে করছি যেহেতু রেডিয়াস, কিন্তু এটা তো ইউকে তো আমি টি এর সাপেক্ষে করতে পারবো না, ইউ যেই রাশি তাকে তার সাপেক্ষে করতে হবে, ডি ইউ কি ডি/ডি/ইউ ইন্টু, আর এই অংশটুকুর যা আছে সেটা থাকতেছে। ওকে, আমি কিন্তু ডিফারেন্সিয়েট করছি। ওকে, এখন আচ্ছা এটা আমি একটু পরে বুঝাই। তো আমরা উভয় পক্ষে এই দুইটা পক্ষে কি করছি, ডিডিটি করছি। ওকে, ডিডিটি করছি, আর কিছু না, ডিডিটি। তাহলে খেয়াল করেন, এইবার যদি আমি এটা করতাম যে du/du, আচ্ছা এটা কি কোনো সমস্যা আছে, কারণ উপরে নিচে কাটাকাটি করে সেম জিনিসই আসতেছে। ওকে, এইবার আমি এইখানে একটা টেকনিক অবলম্বন করব, সেইটা হচ্ছে আমি ডিইউ এইখানে দিছি, ঠিক আছে, আমি এইখানে নিচে ডিইউ না দিয়া আমি এই ডিইউটা এইখানে লিখে দিতে চাই, আর এই ডিটিটাকে আমি এই পাশে আনতে চাই। ফলে এই ডিইউ আর এই ডিইউ কাটাকাটি যায়, কিন্তু এই ডিটি আবার নিচে এইখানেই থাকতেছে। ওকে, তাহলে এখানে বেশি কিছু কিন্তু আমরা করা হয় নাই।
ফলে এই জিনিসটা কেন এইভাবে করলাম, কারণ দেখেন আমাকে তো ইউকেই কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু আমি তো উভয় পক্ষে কি দেওয়া করছি, টি এর সাপেক্ষে করছি, কারণ টি এর সাপেক্ষে না করলে তো আমি আর ডট পাবো না পরের লাইনে। ফলে আমাকে ইউকে তো আমি আর টি দিয়ে করতে পারি না, ইউকে ইউর সাপেক্ষে করতে হবে। এখন ইউর সাপেক্ষে আমি কিভাবে করবো, আমার কাছে নিচে আছে ডিটি, ফলে আমি জানি উপরে ই ডি ইউ, নিচে ডি ইউ লিখলে 1 1 কাটা যায়, 1 আসে, কিন্তু আমি ডিই কে সরায় ডি ইউকে এইখানে পুট করে দিয়ে আমি এইটাকে এখন কি করব, ডিফারেন্সিয়েট করতে পারি। ওকে, তো দেখুন এবার আমরা কি করি, এবার আমরা লিখতে পারি কি, সরি এইখানে আর ডিটি লেখার দরকার নেই, কারণ আমরা এবার একটা কাজ করব, আর এর উপরে একটা ডট দিয়ে দিই। আমরা জানি ক্লাসিক্যাল মেকানিক্সে এই জিনিসটা করা যায়, এইটা একটা মজার জিনিস, কারণ বারবার ডিডিটি লিখতে হয় না। আর এই অংশটুকু খেয়াল করুন, ডি ইউ অফ ইউ ইনভার্স 1, এইটাকে করলে কি হয়, আমরা জানি পাওয়ার কি সামনে চলে আসে, দেন ইউর পাওয়ার যা আছে তার থেকে কি হয়, 1 বিয়োগ হয় নাকি, আর পরের এই টোটাল ইউর মান 1 থাকে। আচ্ছা 1টা বাদ দিলাম, তো মাইনাস থাকলো, আর 1 না লিখলে নাই। তো খেয়াল করুন আমরা কি পাইতেছি, ইউ -1 সমান -2, তাহলে আমরা লিখতে পারি -1/ইউ স্কোয়ার, কারণ আমরা জানি এইটুকুর জন্য আবার আমরা 1/ইউ আকারে লিখতে পারি, আর স্কোয়ারটা স্কোয়ার দিয়ে দিলাম। ফলে এই এতটুকুর ডিফারেন্সিয়েশন আমি এই যে এখান থেকে এই রেজাল্টটা বসাই দিব, এবার মাইনাস কি 1/ইউ স্কোয়ার, এটা বসাই দিলাম। আর এইখানে যে ডি ইউ বাই ডিটি, সেই ডি ইউ বাই ডিটি আমরা কি করলাম, রেখে দিলাম। ওকে, তো আমরা এবার একটু এই পাশে জায়গা নেই, আমরা এখন এই অংশটুকুকে আবার এই পাশে লিখতে চাই, আর ডট সমান -1/ইউ স্কোয়ার। দেখুন এই পাশে আমার কি আছে, ইউ বাই ডিটি। এখন ইউ বাই ডিটিকে আমরা কিন্তু করতে মানে ডিফারেন্সিয়েশন করতে পারি না, কারণ ইউকে টি এর সাপেক্ষে সম্ভব না। ফলে আমরা এখানে আরেকটা নতুন সিস্টেম করব, দেখি, সেটা হচ্ছে ডি ইউ বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি। তো কি করলাম আমরা, এই ডিটিটাকে সরানোর জন্য এই যে ডিটি মানে ডিফারেন্সিয়েশন যেই মানে অপারেটরটা, এটাকে সরানোর জন্য আমরা কি করলাম, থিটা অ্যাড করলাম। কি হবে দেখুন, এই থিটা কাটাকাটি যায়, কিন্তু ডি ইউ বাই ডিটি থাকতেছে, তার মানে আমরা কিন্তু এখনো অঙ্কের লাইনে কোনো ভায়োলেট করি নাই, এটা ঠিকই আছে। ওকে, এখন এখানে ইউ থিটা আনতে হবে কেন, কারণ আমরা দেখেছি যে একটা এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই সমতলে কিন্তু যখন কেন্দ্রিক বলে থাকে কোনো বস্তু, তখন তার মধ্যে একটা রেডিয়াস, ধরুন এই বস্তুটা এইখানে আছে, পরবর্তীতে এই পয়েন্ট আসলো, তার মধ্যে কিন্তু একটা থিটা অ্যাঙ্গেল সৃষ্টি হয়, আর তার মধ্যে যেই আর রেডিয়াসটা, ফলে দেখুন আমাদের কিন্তু আর এর রাশি অলরেডি আছে, তাই আমরা জানি যে এইখানে থিটা আমরা একটা পোলার স্থানাঙ্কের জন্য থিটাই আনতে পারি, তো থিটার মাধ্যমে এই ডিটিকে সরানো যায়। ওকে, তো এখন এই অংশটুকুর জন্য আমরা পরের লাইনে কি লিখতে পারি, এইভাবে যে আর ডট সমান সমান -1/ইউ স্কোয়ার ডট, এখানে দেখুন এই অংশটুকু কিন্তু ডিউকে ডি থিটার সাপেক্ষ করা যায় না, এটা কিন্তু রাইখা দিতে হবে, কিন্তু থিটাকে টি এর সাপেক্ষে করলে আমরা জানি থিটা ডট হয়, আর এইটা যেহেতু করা যায় না, এটা পিছনে রাইখা দিলাম, ডি থিটা রেখে দিলাম। ওকে, তো এবার আমরা আরেকটা কাজ করি, আর ডট এটাকে আমরা লিখতে পারি -আর স্কোয়ার, থিটা ডটের মানটা কিন্তু আমরা চাইলে এই লাইনে বসাবো। এখন থিটা ডটের মান কত মনে আছে, এল সমান সমান কি এম আর স্কোয়ার থিটা ডট, ফলে আমরা জানি থিটা ডটের মান হয়তো এম আর স্কোয়ার। ওকে, এটা হতো কার মান, থিটা ডটের মান, থিটা ডটের মান হয় কত, এল বাই এম আর স্কোয়ার হয়। ওকে, তো এই থিটা ডটের মান আমরা বসাই দিই, এল বাই এম আর স্কোয়ার ডি ইউ বাই ডি থিটা। তো সবই বুঝলাম যে ভাই আপনি আবার এখানে আর স্কোয়ার কোথায় পাইলেন, এখানে ছিল 1/ইউ স্কোয়ার। ওকে, একটু খেয়াল করুন, আমরা যে একটা নতুন চলক নিয়েছিলাম ইউ সমান কি ছিল 1/আর, ফলে আবার আর সমান কি ছিল 1/ইউ, তো 1/ইউ স্কোয়ার। খেয়াল করুন, তো এই জিনিসটার জন্য কি আমরা নিতে পারি না আর স্কোয়ার, কেন, তো এই আর স্কোয়ারটাকে এই পাশে করি তাহলে, এবার তো 1/আর স্কোয়ার সমান সমান কি ইউ স্কোয়ার। তো বিষয়টা এরকমই যে আসলে
ইউ স্কোয়ারের জন্য 1 বাই ইউর জন্য যদি 1/r হয় তাহলে ইউ স্কোয়ারের জন্য 1/r স্কোয়ার হবে নাকি? তাহলে 1/u স্কোয়ারের জন্য তো আর স্কোয়ার লেখা যায়, কারণ এই অংশটুকু এই পাশে করা যায় না। তো যাই হোক, এতটুকু তো অন্তত বীজগণিতের নিয়ম 9-10-এর, এটা তো আমরা আশা করি বুঝতে পারছেন। এবার আমরা লিখি যে আর ডট সমান সমান মাইনাসটা থাকতেছে থাকুক। দেখুন এইখানে আর স্কোয়ারটা কিন্তু গুণ আছে আর এখানে কিন্তু ভাগ আছে, তাহলে এই আর স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে L/m থাকতেছে আর এখানে থাকতেছে কি du/d থিটা থাকতেছে। ওকে, তো এখন আমরা কি করব, আমরা আবার আর কে আরেকটা ডিডিটি অফ করব। হ্যাঁ, আবার মানে কারণ আমাদের ডাবল ডট দরকার, আমরা একবার ডট শেষ হয়েছে মাত্র এখানে, তো আবার যদি তাকে ডিডিটি অফ মানে টাইমের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, বিষয়টা এরকম ছিল যে ডিডিটি অফ আর ডট। হ্যাঁ, তো এইটাকে আমরা ডাইরেক্ট আর ডাবল ডট লিখে দিই। হ্যাঁ, আর ডিডিটি পাশাপাশি লেখার দরকার নেই। ওকে, নাইস। তো এখন এই যে L/m এটা হচ্ছে ধ্রুব রাশিটা আমরা সামনে নিয়ে আসলাম, ফলে আমাদের কি দরকার, খেয়াল করুন, ডিডিটি অফ du/d, এখানে থিটা হবে d থিটা। তো এই অংশটুকু এখন আমি তো এই ভিতরের অংশটুকুকে কোনোভাবেই ডিটিটি এর সাপেক্ষে করতে পারি না, ফলে আমাকে আরেকটা জিনিস বিবেচনা করতে হবে, সেখানে হচ্ছে এইরকম যে এটা যেহেতু থিটা আছে তাই থিটার সাপেক্ষে করতে হবে আমাকে, এই জন্য এখানে একটা থিটা দিলাম, আবার উপরে একটা থিটা দিয়ে দিলাম, আর ডিটিটিটা এই যে ডিটি যেটা ছিল টি এর রাশিটা ওইটা নিয়ে ওই পাশে নিয়ে দিলাম, ফলে এই থিটা কাটাকাটি যায় আর নিচে d/dt থেকে যায়, আর এই অংশটা সেম আছে। ওকে, এই যে এই অংশের মতোই কোনো ভায়োলেট হয় নাই। এইবার আমরা একটা কাজ করি যে আর ডাবল ডট সমান সমান, খেয়াল করুন, -L/m। এখন এই অংশটুকু কিন্তু আবার আমরা করতে পারি না, কারণ দেখেন এখানে d থিটা থাকতেছে, কিন্তু du-টাকে তো আমরা কি করব, আমরা পারবো না। ফলে দেখুন আমরা লিখতে পারি যে এই যে d থিটাকে যদি আমি টি এর সাপেক্ষে করি, তাহলে এই থিটাকে আবার ফিরে কি করা যায়, থিটা ডট লেখা যায়, কিন্তু এই অংশটাকে পারি না, ফলে এটা যেভাবে আছে সেভাবে রেখে দেব। কিন্তু আমরা জানি, দেখুন এইটাকে একবার দুইবার করেছে, ফলে d²u/d থিটা স্কোয়ার হিসাবে লিখে দিতে পারি আমরা, না? খেয়াল করুন এখানে দুইটা d এর উপর স্কোয়ার, আর নিচে দেখুন দুইটা d থিটার উপর স্কোয়ার। ওকে, তো এইভাবেও মনে রাখা যায়, এটা কিন্তু আমাদের না দিলেও চলে, কারণ এটা গুণই বোঝায়। তো আর ডাবল ডট যেভাবে আছে সেভাবেই রেখে দিলাম। এবার কি করা যায়, এবার আবার থিটা ডটের মান এই যে L/m আর স্কোয়ার বসায় দিই, -L/m, আর এইটার মান হচ্ছে আর স্কোয়ার, আর ওই পাশে কি আছে, d²u/d থিটা স্কোয়ার। আর ডাবল ডট ইকুয়ালস টু, দেখেন এখানে L স্কোয়ার মাইনাস L স্কোয়ার, হ্যাঁ, এখানে m স্কোয়ার আর স্কোয়ার থাকতেছে, আর এই পাশে কি আছে আমাদের d²u/d থিটা স্কোয়ার। তো এইটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। তো আশা করি আপনারা এতটুকু অন্তত বুঝতে পারছেন। এই অংশটা একটু এরকমই ভাইয়া জটিলই হতে পারে আপনাদের জন্য, তো এটা একটু 2বার 3বার 4বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এটা মূলত এখানে সব ইন্টিগ্রেশনের যেই গাণিতিক হিসাব নিকাশ, এখানে ফিজিক্সের কিছুই নাই। তো যাই হোক, আমরা একটু কাজ করি। এবার আমাদের 2 নং সমীকরণটা দরকার আর 1 নং সমীকরণটা দরকার। আশা করি সবাই এই অংশটুকু উঠায় নিছেন খাতায়, আর না উঠায় নিলেও এখানে একটা স্ক্রিনশট মেরে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমাদের 1 নং সমীকরণটা দরকার, 1 নং সমীকরণটা আর 2 নং সমীকরণটা আমরা লিখে দিলাম। তো উপরের গুলো আর আমার দরকার নেই, আমাদের জায়গা দরকার এখন। হ্যাঁ, ওকে, এবার আমরা একটা কাজ করি, 2 নং এর মান এই 1 নং এ বসাই। দেখেন 2 নং এর মানটা কিন্তু আর ডাবল ডটের মান, তো এই আর ডাবল ডটের জায়গায় যদি এই মানটা আমি এখন ইনপুট করি, তখন আমরা একটা রেজাল্ট পাবো। আমরা লিখি যে 2 নং এর মান, 2 নং সমীকরণের মান, সমীকরণের
মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণটা কি ছিল? এই যে এই অংশটা যা আছে তাই লিখবো, শুধু আর ডাবল ডটের জায়গায় এটা মানটা ইনপুট করে দিব। তা আমরা লিখি যে এম যা ছিল, আমরা একটু থার্ড ব্র্যাকেট দেই, একটু দেখতে সুন্দর হবে, এই স্যার আর কিছুই না, এই মানটা লিখবো। তাহলে মাইনাস এল স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার আর স্কোয়ার ডি স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডি থিটা স্কোয়ার। আচ্ছা, সমান সমান এখানে কি ছিল? এল বাই এল স্কোয়ার ডিভাইডেড বাই এম আর কিউব প্লাস এফ অফ আর। এইটা ছিল আমাদের 1 নং সমীকরণে 2 নংয়ের মানটা বসানোর যে চেহারা। ওকে, তো এইবার আমরা কি করি দেখুন। এখন এই এম আর এই এম গুণ এবং ভাগ অংশ আছে, হ্যাঁ, তাহলে গুণ এবং ভাগ আকারে থাকলে নিচের দুইটা থেকে এই একটা কাটা যায়, ফলে আমরা লিখতে পারি যে মাইনাস এল স্কোয়ার ডিভাইডেড বাই এম আর স্কোয়ার ডি স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডি থিটা স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার, এই পাশে যা আছে তা লিখতেছি, এম আর কিউব প্লাস এফ অফ আর। তো আমাদের অঙ্ক প্রায় শেষের দিকেই। ওকে, আর তেমন কোনো কষ্ট নেই। তো এবার আমরা এই অংশটুকু মুছে দিতে পারি, আমাদের আর দরকার নেই। তো এখন আমরা একটা কাজ করি যে এই পাশের অংশটুকুকে আমরা ওই পাশে নিয়ে যাব। খেয়াল করুন, তা আমাদের থাকে কি ডি স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডি থিটা স্কোয়ার। এখন এই অংশটা এই পাশে নিলে হয় মাইনাস। ওকে, খেয়াল করুন, এই নিচেরগুলো হবে উপরে এম আর স্কোয়ার, আর উপরেটা যেটা ছিল সেটা নিচে হয়ে যায়। আমরা জানি গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। ওকে, আর এই পাশে কি ছিল? এল স্কোয়ার ডিভাইডেড বাই এম আর কিউব প্লাস, এখন এই যে অংশটা আমি নিলাম এটা তো প্রথম অংশের জন্য দিলাম, আবার প্লাস আরেকটা রাশি আছে না, তাহলে ওইটাকেও দিতে হবে। তাহলে এই রাশিটা, এই যে প্রথম যেটা লিখছি সেটা আবার এই প্লাসে মাইনাসে, কিন্তু এবার মাইনাস এই অংশটুকু যা আছে এম আর স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার, আর এই পাশে যেহেতু এফ আর গুণাকার ছিল থাকলো। তাহলে এই মাইনাসটা কিভাবে হলো? এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, সাধারণ বীজগণিতের নিয়ম। আমি একটু এই লাইনটা ভেঙে দিলাম, যদিও আরো শর্টকাটে করা এই জায়গাটুক। এখন খেয়াল করুন, এখানে এল স্কোয়ার বাদ, এম আর এম বাদ, তাহলে এখানে থাকে কত? আর দুইটা, এখানে আর তিনটা, তাহলে শুধু একটা আর থাকে যেটা নিচে, মাইনাস 1/r থাকে। খেয়াল করুন এটা ঠিক আছে কিনা। এই এম কাটা, এল স্কোয়ার কাটা, এখানে দুইটা এখানে তিনটা, তো তিনটার থেকে দুইটা গেলে থাকে নিচে একটা, শুধু এই একটা দিয়ে দিস, এই মাইনাসের মাইনাস। তো এইখানে কিন্তু আর কিছু নাই, তাহলে আমরা যা আছে এম আর স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার এফ অফ আর দিয়ে দিলাম। ওকে, তা আমাদের অঙ্ক প্রায় শেষের দিকেই, আর দুই একটা লাইন হয়তো লাগতে পারে। তো এই পাশে বাম পাশে যা আছে তাই লিখে দিলাম। এখন দেখেন, আমরা কিন্তু একটা নতুন চলক ইউ সমান সমান কি নিয়েছিলাম? 1/r নিয়েছিলাম। তো 1/r থাকলে ইউ নেওয়া যায়। তাহলে এই যে দেখেন 1/r, এই যে মাইনাসটা মাইনাস, আর 1/r এর পরিবর্তে আমি এখন ইউ দিয়ে দিলাম, এই মাইনাসের মাইনাস। এখন খেয়াল করুন যে ইউ সমান 1/r, তাহলে আর সমান কি? 1/u নাকি? তো এখন এই যে দেখেন এই অংশটুকু যদি আমি এইভাবে লিখতাম, এম বাই এল স্কোয়ার আর স্কোয়ার এফ অফ আর। এখন এই আর স্কোয়ারের পরিবর্তে কিন্তু আমি লিখে দিতে পারতাম যে 1/u স্কোয়ার লিখে দিতে পারতাম না, কারণ এখানে তো আরটা গুণাকার আছে উপরে, মানে শুধু আর আছে, এই জন্য 1/u লিখে দিছি। আর এইখানে যেহেতু 1/r আছে এই জন্য ইউ লিখে দিছি। তো ফলে আমরা এইখানে লিখতে পারি যে এম এল স্কোয়ার, আমাদের কি হবে? ইউটা যেহেতু 1/r হবে আর এর কারণে, তাই ইউ স্কোয়ারটা নিচে দিয়ে দিলাম, এমটা উপরে থাকলো, এই এফ এর এফ। এখানে দেখুন এফ অফ আর ফাংশন আগে আছে, আর আর এর মান কত? 1/u। তো এফ এর ভিতরেও আমরা কি করে দিব? 1/u করে দিতে পারি। ওকে, তো এই যে দেখুন আমরা অনেক কষ্টের পরে যে একটা সমীকরণ পেলাম, এইটাই আমাদের যে কক্ষপথের জন্য ব্যবকলনীয় সমীকরণ। তাহলে এইখানে যেই প্রশ্নটা করবে আপনাদের পরীক্ষা, ওইটা লিখে দিবেন যে এইটাই হলো এটাই কক্ষপথের জন্য ব্যবকলনীয়
সমীকরণ ওকে, এটা কিন্তু কেন্দ্রিক বলের অধীনে কোনো কণার জন্য কক্ষপথের ব্যবকলনীয় সমীকরণ। তো আজকের প্রশ্নটা জানি না আপনাদের কাছে কঠিন লাগছে কিনা, শুধু একটু ক্যালকুলেশন একটু জটিল ছিল, ইন্টিগ্রেশনেরই ব্যাপার। আপনারা 2-3 বার ট্রাই করলে আশা করি বুঝতে পারবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।